মধ্যবিত্ত জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? চাওয়া আর পাওয়ার মাঝখানে সারা জীবন আটকে থাকা। হুমায়ুন আহমেদের দারুণ একটা উক্তি আছে মধ্যবিত্তদের নিয়ে। মধ্যবিত্তরাই জীবনের আসল রূপ দেখতে পারে। আসল কথাটাই এখানে। একজন মধ্যবিত্ত জীবনটাকে যেভাবে উপলব্ধি করে তা অন্য কেউ পারে না। এর জন্য পৃথিবীতে যত ধরনের পরিবর্তন এসেছে তাও কিন্তু এই মধ্যবিত্তদের হাত ধরেই এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। বাবা মাও ছিলেন একই ক্যাটাগরিতে। সংসার জীবনে এসে একইভাবে জীবনযাপন করছি। এটা নিয়ে আমার কোনো ধরনের কমপ্লেন নেই, কারণ আমি জানি আমি এই অবস্থাতেই সুখী। আমরা মধ্যবিত্ত, মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়। আমাদের স্বপ্ন থাকে অনেক বড়, কিন্তু পকেটটা কিন্তু সবসময়ই ছোট। চারপাশে তাকালেই দেখি বন্ধুর নতুন ফোন, পড়শির নতুন বাইক, সোশ্যাল মিডিয়ায় ঝকঝকে জীবন। আর তখনই আমাদের মন বলে আমার এটাই চাই। কিন্তু সমস্যাটা কিন্তু এখান থেকেই শুরু। যেটা আমার দরকার না সেটাকে আমরা প্রয়োজন বানিয়ে ফেলি। ইএমআই দিয়ে ফোন, ঋণ করে শখ, লোক দেখানোর জন্য খরচ, আর রাতের বেলা চিন্তা, টেনশন, নিদ্রাহীন জীবন। এই জীবন থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে কিন্তু অবশ্যই চাহিদা কমিয়ে আনতে হবে। মধ্যবিত্ত জীবনের সৌন্দর্য কিন্তু অন্যরকম। আমরা মধ্যবিত্তরা টাকা পয়সার আগে নিজের সম্মানটাকে বড় করে দেখি। ছোট কাল থেকেই আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তারা এভাবেই বড় হই, বাবার আমার আগেও তার ভাই বোনকে কিছু দিতে হবে। আমার বাবার আমরা ছাড়াও দারুণ সব দায়িত্ব তার মাথায় আছে, তাই সেগুলো সামলে তারপরে আমরা মধ্যবিত্তরা খুব ছোট থেকেই শিখতে পারি জীবন মানে একা চলা নয়। সবাইকে দিয়ে, সবার সাথে তাল মিলিয়ে, পরিবারের সবাই যে যেখানেই থাকুক না কেন ভালো থাকলেই আমরাও ভালো থাকি। তাই মধ্যবিত্ত জীবনটাকে কখনোই অবহেলা না, বরঞ্চ আশীর্বাদ মনে করাটাই আমার কাছে মনে হয় জীবনের মূল মন্ত্র। সকালে ঘুম থেকে উঠে মা যেহেতু রান্নাঘর এখন সামনে নিচ্ছে, তাই ভাবলাম বেডরুমটা ভালোভাবে ডিপ ক্লিন করে নিই। ছোট বাচ্চা থাকলে যা হয়, আয়নাটা বেশ কিছুদিন মোছা হয়নি। এর উপর দিয়ে আমার দুই ছেলে গাড়ি চালায়, কত কি যে করে। দেয়াল দেখলেই বুঝতে পারবেন হাতের আঁকা আঁকিতে শেষ। আমার ঘরের বেশ কয়েকটা দেয়ালেই আমার বাচ্চাদের আঁকা আঁকিতে পুরো নাজেহাল অবস্থা। আপনাদের সাথে কথা বলতে বলতে সব পরিষ্কার করে বেডরুমটা গুছিয়ে ফেললাম। আসলে বেডরুম গুছানো থাকলে মনে হয় মাথা থেকে বড় একটা চাপ নেমে গেছে। আর সপ্তাহে একদিন বেডরুমটা ডিপ ক্লিন করলে সত্যি বেশ হালকা লাগে। যে কথা বলছিলাম, আসলে আমরা মধ্যবিত্তরা জীবনযাপনে সবসময় চেষ্টা করি সাধ্যের মধ্যে বেস্টভাবে থাকার। বাচ্চাদেরকেও আমরা সেই জীবনটা দেওয়ারই সবসময় প্রচেষ্টা করি। আমাদের স্বপ্নগুলো থাকে এক এক স্টেজে এক এক রকম। যখন আমরা স্কুলে পড়ি তখন ভিন্ন, যখন ভার্সিটি লাইফে আসি তখন ভিন্ন, আবার যখন নিজেদের বৈবাহিক জীবন বা চাকরি জীবনে ঢুকে যাই তখন আমাদের স্বপ্ন ভিন্নভাবে ধরা দেয়। কিন্তু এত চাহিদা বা এত স্বপ্নের মাঝেও যদি আমরা বুঝতে পারি আমার সামর্থ্য কতটুকু, সেই অনুযায়ী জীবনটাকে চালাতে পারি বা আমাদের চাহিদা সেই পর্যন্তই সীমাবদ্ধ রাখি, তাহলে কিন্তু আমরা জীবনটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো। আমরা যদি একটু আমাদের বাবা মায়েদের জীবন থেকে চিন্তা করি
দেখবেন আমাদের বাবা মা কম খেয়েও কি শান্তিতে ছিল। তাদের নতুন মোবাইল না থাকলেও, দামি না জামা থাকলেও তাদের মুখে ছিল হাসি। কারণ তারা জানতেন চাওয়ার সীমা থাকলেই জীবন সুন্দর। এই মূল বিষয়টা যদি আমরা নিজেদের জীবনেও ধারণ করতে পারি, যতটুকু আমাদের সামর্থ্য ততটুকুই চাওয়া, তাহলে কিন্তু জীবনটা বেশ শান্তির হবে। সুখ আসলে বড় বাড়িতে না, দামি ফোনে না, সুখ আসে সন্তুষ্টিতে, পরিবারের সাথে সময়ে, রাতের শান্ত ঘুমে। যেদিন আপনি বলবেন আমার যা আছে তাতেই আমি সুখী, আমার যেটুকু আছে তাতেই যথেষ্ট, সেদিন থেকেই কিন্তু আপনি ধনী হয়ে যাবেন। আর মন ও মননে যে ধনী, সেই তো জীবনে সব থেকে বড় ধনী। অনেককেই দেখেছি মধ্যবিত্ত জীবনকে অভিশাপ মনে করে। এই চিন্তাটা পুরোপুরি মাথা থেকে বাদ দেন। যার যতটুকু আছে বা আল্লাহ তাআলা আমার জন্য যতটুকু বরাদ্দ করেছে, সেটাই আমার জন্য যথেষ্ট। সব কিছুতে উপরওয়ালার উপর ভরসা করুন। আপনি যখন আপনার সব ধরনের চিন্তা তার উপর ছেড়ে দেবেন, দেখবেন অনেক রিল্যাক্স লাগছে। আর মধ্যবিত্ত জীবনের এটাই কিন্তু মূল মন্ত্র। যা আছে, যেরকম আছে, সেটা নিয়েই জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু অযথা চাহিদা নিজেকে কষ্ট দেয়। চাহিদা কমান, চিন্তা কমবে, আর চিন্তা কমলে সুখ নিজ থেকেই আপনার জীবনে এসে ধরা দেবে। তাই অতিরিক্ত চাহিদার থেকে আমার কাছে মনে হয় অল্প চাহিদা নিয়ে জীবনে সুখী থাকাটাই সবচেয়ে বড় মূল বিষয়। বাবা যে শুকনো মরিচগুলো এনে দিয়েছিল, গত 2 দিন এগুলো রোদে ভালো করে শুকিয়েছে। এবার পলিথিনে ভালো করে রেখে দিলাম। এগুলো আমি ডিপে রেখে দেই। আপনি শুকনো মরিচ ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দেখবেন, বছরের পর বছর ভালো থাকবে। বৃষ্টির সময় তো শুকনো মরিচে ফাঙ্গাস ধরে যায়, সেই সময় থেকেই আমি রেখেছি, খুব ভালো আছে। আজকে রান্না করেছি বাঁধাকপি ভাজি আর মুরগির মাংস। যেহেতু আজকে বৃহস্পতিবার, রাতে কিছু ভালো রান্না হবে, এর জন্য আজকে আর তেমন কিছু দিনের বেলায় করব না। এই মাটির জারটা আমি আড়ং থেকে কিনে এনেছিলাম লবণ রাখার জন্য। বেশ কিছুদিন ধরে ভাবছি রাখবো, রাখা হয়নি। আজকে রেখে দেখলাম আদৌ কি লবণ মাটির জারে ভালো থাকবে। ফেসবুকে অনেককেই দেখেছি মাটির জারে লবণ রাখতে, তাই এক্সপেরিমেন্টাল রেখে দেখি কি অবস্থা হয়। বাবা বেশ কিছু রসুন নিয়ে এসেছে। মা সেগুলো কেটে ভালো করে ব্লেন্ড করে টুকরো টুকরো করে রেখেছিল, সেগুলোই এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে করে রাখলে প্রায় 6 থেকে 7 মাস আমার চলে যায়। আর বাবা মা যখন আসে আমাকে এই কাজগুলো গুছিয়ে দিয়ে যায়। অ্যাকুরিয়ামে ছোট্ট 2টো নতুন মাছ এসেছে, আমার বাচ্চারাও দেখছিল, সেই ফাঁকে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। মাছগুলো দেখতে যা সুন্দর, চোখ ফেরানো দায়। নতুন মাছ আনলে আমার বাচ্চা দুটোর অত্যাচারে এরা যে কিভাবে টেকে থাকে, মাঝে মাঝে আমি তাই ভাবি। এখন বিকেলবেলা ভাবলাম একটু পিঠা বানাই, তেলের পিঠা। আমার কাছে এই পিঠাটা বেশ সহজ লাগে বানাতে। 2 কাপ দিয়েছি চালের গুঁড়া, 1 কাপ দিয়েছি ময়দা, হাফ কাপের মতো গুঁড়া দুধ, আর এবার দেব গুড়। এই পিঠাটা আমার কাছে গুড়েই সব থেকে বেশি ভালো লাগে। চিনির থেকে আমার কাছে মনে হয় গুড়েই এর স্বাদটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি নারকেল। দক্ষিণ অঞ্চলের মানুষ তো পিঠা বানাবো আর নারকেল দেব না, তা কি হয় বলুন। আর এবার দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। যেহেতু শুকনো চালের গুঁড়ো নিয়েছি, তাই আমি গরম পানি দিলাম। আর এতে করে হয় কি, পিঠাটা না বেশ সফট হয়। ভিডিও দেখতে দেখতে যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর এই পর্যায়ে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, অথবা আমার কথা যদি আপনাদের মনে হয় আপনাদেরই মনের কথা,
তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই অল্প একটু ভালোবাসাই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের একটা লাইক, কমেন্ট আমাকে দারুণ দারুণ সব আইডিয়ায় কন্টেন্ট বানাতে সহযোগিতা করে। আপনাদের ভালোবাসা আমার এই ছোট্ট পথ চলার একমাত্র শক্তি। তাই আপনাদের এই ভালোবাসা আমার উপর সবসময় বজায় রাখবেন, এটাই আশা করি। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, সর্বোপরি অন্যের সাহায্যে আসবেন। অন্যকে সাহায্য করলেই জীবনটা অর্থবহ হয়। এছাড়া এই ছোট্ট জীবনে আর কি আছে বলুন? নিজে ভালো থাকি, অন্যকে ভালো রাখি।